এইখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে এই পর্যন্ত বাংলাদেশ আর ভারতের স্থলপথে 4096 কিলোমিটার বর্ডার। এই সীমান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপুল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত। যা খতিয়ান গোয়েন্দা সংস্থার কাছে আছে তা মারাত্মক। এই অনুপ্রবেশকারীদের মধ্যে থেকে জঙ্গি কজন ধরা খুব মুশকিল, এবং এদের মধ্যে ইতিমধ্যেই যা জানা যাচ্ছে দুজন শীর্ষস্থানীয় জেএমবি নেতা জঙ্গি, তারা কলকাতায় এসে তারা রেকি করে গেছে ইতিমধ্যেই। যেখান থেকে বারবার প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, তার মানে কলকাতা দখলের ডাক কি আসলে কলকাতায় নাশকতা ঘটানোর ছক? পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে। নিয়াজির সেনা আত্মসমর্পণ করেছিল 16ই ডিসেম্বর। সেই 16ই ডিসেম্বর 1971 সালে। যা কি বাংলাদেশ ভুলতে বসেছে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযোদ্ধাদের সেই অবদান কি বাংলাদেশ ভুলতে বসেছে? বাংলাদেশ কি নতুন করে চাইছে পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে? এ প্রশ্ন উঠছে তার কারণ, যদি এই নাশকতার ছক থেকে আমরা এবার আন্তর্জাতিক মহলে একবারে নজর রাখি, তাহলে আমরা দেখব পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। তিনি সাক্ষাৎ করছেন শাহবাজ শরীফের সঙ্গে। বৈঠক D8 সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে মিশরে ইউনূস, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলবো। মৈত্রেয়ী, আমাদের কাছে কি তথ্য রয়েছে? বাংলাদেশের তদারকি সরকারের প্রধান, আলাদা করে তার সঙ্গে বৈঠক হতে পারে পাক প্রধানমন্ত্রীর? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য এসে পৌঁছাচ্ছে সেখানে মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মিশরে D8 সম্মেলনে যোগ দিতে, যেখানে শাহবাজ শরীফ, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি উপস্থিত রয়েছেন। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা হতে পারে দুজনের, তবে সেটা অফিসিয়াল বৈঠক বলে এখনই জানাচ্ছে না বাংলাদেশ তদারকি সরকার। মূলত এই D8 যে সম্মেলন হয়, সেই D8 সম্মেলনে একাধিক মুসলিম কান্ট্রিজ, তাদের মধ্যে বৈঠক হয় কি করে নিজেদের মধ্যে যে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, কিভাবে নিজেদের ডেভেলপ করা যায়, সেই নিয়ে এই বৈঠক হয়। এবং সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে তাতে দুজনের মধ্যে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটিকে এখনো পর্যন্ত অফিসিয়াল বৈঠক বলে জানাচ্ছে না বাংলাদেশের তদারকি সরকার। এখান থেকে আরো একটা প্রশ্ন থাকবে তোমার কাছে মৈত্রী, তা হলো যে এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোহাম্মদ ইউনূসের কোন দিক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকটা দেখা যায়, এই প্রসঙ্গে তোমাকে আরও একটা জিনিস কিন্তু উল্লেখ করতে চাইবো। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের শিক্ষাগত বেশ কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম চলতো, যেটা 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়েছিল 2015 সালে। সেই সম্পর্ককে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাম্প্রতিক সিন্ডিকেট বৈঠকে, এবং সেখানে ক্রীড়া সহ একাধিক বিষয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম চলবে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ তাদের সম্পর্ক বাড়াচ্ছে। এর আগে আমরা দেখেছি যখন এই পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশে তারা এটাও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মৈত্রী আমাকে জানাচ্ছিল। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর মৈনাক পুততুণ্ড। আপনার থেকে একটু জানতে চাইব, বাংলাদেশ পাকিস্তান এই দুটো দেশের দুই শীর্ষ নেতা যদি বৈঠক করেন, সেটা এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে ভারত কি চোখে দেখবে? কারণ এই পাকিস্তানের হাত থেকেই তো বাংলাদেশকে, নতুন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল ভারতীয় সেনার হাত ধরেই। আজ যখন এরকম একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশ থেকে বলা হচ্ছে, কলকাতা দখলে ডাক দেওয়া হচ্ছে, বিভিন্ন কট্টরপন্থীরা হুমকি দিচ্ছেন, তখন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান বৈঠক করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। কিভাবে দেখছেন আপনি?
পরবর্তীতে যোগাযোগ করবো আমরা। মৈনাক, আপনি শুনতে পাচ্ছেন? মৈনাক, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মৈনাক, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই যে বৈঠকটা এখন হলো, এর আগেও কিন্তু নিউ ইয়র্কে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটাই দুজনের মধ্যে হয়েছিল এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা এবং সার্কে বাংলাদেশের যে গুরুত্ব সেটাকে আরো বাড়ানো বা সার্ককে রিভাইভ করার কথাগুলো সেখানে একবার অলরেডি হয়েছিল। আবার করে এই যে মিটিংটা এখন হচ্ছে, এটার মাধ্যমে দুই পক্ষই বলতে চাইছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা হাসিনার সময়তে দুই পক্ষের মধ্যে খারাপ ছিল সেটাকে আবার করে উন্নত করা এবং এই যে ভিসার বিষয়ে উন্নতিকরণ বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, এই সকল বিষয়গুলিতে উন্নতি করার কথাও কিন্তু এই ধরনের মিটিং এর মধ্যে আলোচিত হবে। হ্যালো মৈনাক, পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ মৈনাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা জানিয়ে পরবর্তীতে ফের যোগাযোগ করবো এবং আমরা কথা বলবো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুনঃস্থাপন হচ্ছে পাকিস্তান সরকারের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেছিল 2015-এ। 2024 এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত হয়েছে শিক্ষা, ক্রীড়া, একাধিক বিষয়ে সম্পর্ক পুনঃস্থাপন হবে। প্রাপ্ত সেনাকর্তা সমীর, আমরা বেশ কয়েকবার ধরে দেখেছি যে বাংলাদেশ থেকে কট্টরপন্থীরা হুমকি দিচ্ছেন, এমনকি কোনো অবসরপ্রাপ্ত সেনাকর্তা সেখান থেকে এই হুমকিও দিচ্ছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন। এই হুমকির আড়ালে কি আসলে নাশকতার ছক? তার কারণ জানা যাচ্ছে দুজন জেএমবি জঙ্গির শীর্ষ নেতা দুজন, তারা এসে ইতিমধ্যেই কলকাতায় রেকি করে গেছে এবং একের পর এক জেএমবি জঙ্গি ধরা পড়ছে, কখনো অসম থেকে, কখনো মুর্শিদাবাদ থেকে, কখনো কেরাল থেকে। কি বলবেন? আপনি এত তাড়াতাড়ি বললে আমি তো আপনার সঙ্গে তাল রাখতে পারবো না। আপনি যেভাবে বলে গেলেন আমার পক্ষে তো মানে আমি আপনাকে আরেকবার বলছি, তা হলো কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে ওপাশ থেকে, কট্টরপন্থীরা হুমকি দিচ্ছেন, আর এখানে আমরা দেখছি একের পর এক জেএমবি জঙ্গি ধরা পড়ছেন। আসলে এই হুমকির আড়ালে কি নাশকতার ছক? কি মনে হয় আপনার? নাশকতা তো ওরা করবেই যখনই সুযোগ পাবে, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে এই ছাগলে কিনা খায় এটা বাংলাদেশে শুনেছে। প্রশ্ন উঠছে যাই হোক না কেন, এখন যারা অ্যাক্টিভ হয়ে গেছে, যারা এতদিন স্লিপার হ্যাঁ বলুন, গভর্নমেন্টের বদলে তারা এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আরো বেশি সতর্ক, সচেতন এবং আমাদের ইন্টেলিজেন্স যারা আছেন এজেন্সি, তাদের প্রত্যেকেই এখন যথাযোগ্য যোগ্যতা প্রমাণ না করলে আমার মনে হয় যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যারা আছেন তারা যদি যোগ্য না হন তাদের অন্য কোথায় সরকার সরিয়ে দিন। কারণ এখন হচ্ছে একটা উই আর ফাইটিং এগেইনস্ট অ্যান ইনভিজিবল এনিমি, এবং সেই ইনভিজিবল এনিমি হি নোজ আই এম হিজ টার্গেট। আই ডু নট নো হু ইজ অ্যামং দিস 50 পিপল, ওর মধ্যে একজন জঙ্গি লুকিয়ে আছে কিনা। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা আমাদের প্রস্তুতি নিতে হবে। একটাও মানে খেতে বড় বড় যায় একটা লোককে ধরলাম বিশাল বুক ফুলিয়ে নয়। আমাদের কাজ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ হচ্ছে মানে ট্যাগোর মতো চলবে এবং সেইভাবে কাজ করবে। সুতরাং আমাদের কিন্তু যারা রয়েছেন তাদের অনেক সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, যাতে ওগুলো করছে সেগুলো যেন ওরা ভবিষ্যতে না করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমার সঙ্গে ছিলেন সৌমেন মিত্র। তিনি বলছিলেন আমাদের সতর্ক থাকতে হবে, ইন্টেলিজেন্সকে আরও বেশি সতর্ক থাকতে হবে, তার কারণ এ ধরনের নাশকতার ছক এবার হবেই।